নমস্কার। আজ আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ডাইমেনশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আজকে তার তৃতীয় পার্ট করছি। অলরেডি আমরা দুটো পার্ট করেছি, সেটা যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেল ফিজিক্স উইথ বিশ্বরূপে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট 1 এবং 2 সার্চ করলেই পেয়ে যাবে এবং তোমরা ওটাকে দেখে নিয়ে তোমরা এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, বেশ। তো আজকে আমরা ডাইমেনশন অ্যানালাইসিসের লিমিটেশনস নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এর বাধা আছে, কিছু বাউন্ডারি কিছু রয়েছে, সেক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব এবং তারপর কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস করব, যেগুলো বিভিন্ন ধরনের কম্পিটিশন পরীক্ষায় বা ক্লাস 11-এর পরীক্ষাতেও আসে। আজকের ভিডিওটা সেজন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বেশ, তাহলে শুরু করছি। আজকে প্রথম টপিক লিমিটেশনস অফ ডাইমেনশন অ্যানালাইসিস। দেখো, আমি অলরেডি 3টে পয়েন্ট এখানে লিখে রেখেছি। যে প্রথম পয়েন্ট কি বলছে, যে দিস মেথড ক্যান নট বি ইউজড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। অর্থাৎ এই পদ্ধতিতে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অর্থাৎ সমানুপাতিক যেগুলো ধ্রুবক হয় তাদের মান নির্ণয় করতে পারি না। যেমন সমানুপাতিক ধ্রুবক মানে কি, ধরো y প্রপোর্শনাল টু x, তাহলে y ইকুয়াল টু কী লিখবো আমরা, একটা প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট নিই, এই সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার পর ইন্টু kx। এই কেই বলা হয় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক তেমনও ফিজিক্সের ক্ষেত্রেও দেখবে কিছু কিছু ইকুয়েশন তোমরা অলরেডি জানো বা জানবে। যেমন ধরো আমি একটা বলছি যে সরল দোলগতির ধরো একটা পর্যায়কাল t ইকুয়াল টু 2π√L/g, যেখানে পর্যায়কালকে আমরা t দ্বারা প্রকাশ করি। L হচ্ছে, আমি আগের দিনেও বলেছিলাম, L কি, সেই দৈর্ঘ্যটা, g কি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সব কিছুরই মাত্রা নির্ণয় পদ্ধতিতে আমরা সব কিছুই বের করতে পারবো, টি এল জি প্রত্যেকের এই ইকুয়েশনটা ফর্মও করতে পারবো। কিন্তু এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট 2π, এর তো আমরা মাত্রা নির্ণয় করতে পারবো না। তার মানে এখানে মাত্রা নির্ণয় যদি করতে না পারি, আমরা এইটুকু পারবো, টি ইকুয়াল টু কে √L/g। তোমাকে যদি বলা হয় মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে টি বের করো, তুমি বলবে যে স্যার এল এবং জি এর ওপর নির্ভর করে, সেগুলোকে আমি বলেওছিলাম তোমাদেরকে x y এভাবে ধরতে হয়। তারপর শেষে কিন্তু এই কে পর্যন্ত এ বের করতে পারে, কে পর্যন্ত, অর্থাৎ প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে সে রেখে দেবে। তারপর কি করে আমরা তাহলে 2πটাকে কি করে লিখতে পারি, আমরা এক্সপেরিমেন্টালি এটা দেখতে পাই যে এটা 2π হয়, সেই জন্য 2π। এখানে যদি কেউ ভুল করে t ইকুয়াল টু 4π√L/g লিখে দেয়, ডাইমেনশন অ্যানালাইসিসের সাহায্যে কিন্তু দেখা যাবে যে লেফট হ্যান্ড সাইড তুমি মাত্রা বের করবে, রাইট হ্যান্ড সাইড মাত্রা বের করবে, দেখবে একই পাচ্ছ। তাহলে মনে হবে যে না, তাহলে স্যার t ইকুয়াল টু 4π√L/g এটাও ঠিক, কিন্তু এটা তো ঠিক নয়। কারণ এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এটাই হচ্ছে সঠিক। তার মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যখন আসবে, সেখানে কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে এদের ভ্যালুটা বের করা যায় না। যেমন আমি আর একটা ইকুয়েশন বলি, ধরো সান্দ্র বল তোমরা পড়েছো, সান্দ্র বল ভিসকাস ফোর্স, তোমরা কি পেয়েছো, ভিসকাস ফোর্স F ইকুয়াল টু 6π/r⁴v। আচ্ছা, এর উপর আমি একটা নিউমেরিক্যাল আজকে করিয়ে দেবো। তাহলে এইখানে 6π, এখানে এফ কার উপর ডিপেন্ড করে, এদের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি যদি মনে করো যে আমি এটাকে চেক করতে চাই, আমি বলেছিলাম যে ডাইমেনশন অ্যানালিসিসের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে চেকিং দ্য ইকুয়েশন। তাহলে তুমি যদি চেক করো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড তুমি চেক করবে, দেখবে হ্যাঁ একই ডাইমেনশন পেয়ে যাচ্ছ। তাহলে আমি কি বলছি যে এই কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে বের করা যায় না। কারণ এখানে 6π আছে না, শুধু 6 আছে না, 5 আছে না, 4 আছে, কেউ ভুল করে যদি লিখে ফেলে, তাহলে আমরা কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস কিন্তু এটাকে সঠিকভাবে জাস্টিফাই করতে পারবে না। ঠিক আছে, বুঝে গেছো আশা করছি ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি বলছে, যে দিস মেথড ক্যান নট বি ইউজড
টু ডিরাইভ এ রিলেশন ইন দ্য কেস হোয়েন trigonometric or exponential functions are involved। যেগুলো ধরো trigonometric যেগুলো তোমার ফাংশনস হয়, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ইত্যাদি। আর এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ই টু দি পাওয়ার সামথিং, ধরো ই টু দি পাওয়ার কে এক্স, এরকম টাইপের এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এগুলো কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস সাহায্যে কিন্তু আমরা এই ধরনের রিলেশন বের করতে পারবো না। যেমন ধরো তোমাকে আমি একটা ইকুয়েশনকে উদাহরণকে নিই, ধরো একটা প্রোগ্রেসিভ ওয়েভ অর্থাৎ চলতরঙ্গের সমীকরণ, যেটাও তোমরা ক্লাস 11-এ পাবে, y = a sin of ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে y এবং a এদের রিলেশনটা ঠিক আছে, কিন্তু এখানে সাইন বা কস এই ফাংশনগুলোকে কিন্তু যদি এখানে সাইন থাকলেও মাত্রাগতভাবে যা হবে দুদিকে তুলনা করে, এখানে যদি কস থাকতো এখানে যদি ট্যান থাকতো তাহলেও কিন্তু সেমই হতো, কোনো প্রভাব পড়তো না। কারণ এই জায়গাটা বিশেষ করে এটা হচ্ছে মাত্রাহীন, সাইন বা কস থাকলে এটা মাত্রাহীন। ঠিক তেমন ই টু দি পাওয়ারের ক্ষেত্রেও সেম জিনিসই প্রযোজ্য। তাহলে এটা মাত্রাহীন। এখন এটা একটা অন্য ধরনের নিউমেরিক্যালও হতে পারে। যদি মাত্রাহীনই হয়, মাত্রাহীন হলে কি আমি এখান থেকে ওমেগা বা কে এর মাত্রাকে বের করতে পারি? হ্যাঁ, যদি এটা মাত্রাহীন হয়, ধরো মাত্রাহীন হওয়ার অর্থ কি? মাত্রাহীন হওয়ার অর্থ হচ্ছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। এটা যদি পুরোটা মাত্রাহীন হয় তাহলে অবভিয়াসলি এটাও মাত্রাহীন, এটাও মাত্রাহীন। তাহলে এটা যদি মাত্রাহীন হয় তাহলে আমি কি বলতে পারি যে ডাইমেনশন অফ ওমেগা টি মাত্রাহীন। মাত্রাহীন মানে কত? মাত্রাহীন মানে এটা, মানে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তাহলে ওমেগা এর মাত্রা আমি চাইছি, তাহলে ওমেগা ইন্টু টিটা হচ্ছে টাইম। দেখো এই ইকুয়েশনগুলো তোমরা এখন জানবে না, কিন্তু এগুলো তোমরা জেনে যাবে, এগুলো 11-এ শেষ হয়ে যাওয়ার পর তোমরা জেনে যাবে, সুতরাং এই নিয়ে টেনশন না, আমি পদ্ধতিটা বুঝে নাও। ওমেগা ইন্টু টাইমের মাত্রা কত? টি, সময়ের। তাহলে এটা কত এলো? m0, l0, t টু দি পাওয়ার 0। তাহলে ওমেগা সমান কি পেলে? টি নিচে চলে আসবে, তারপরে উপরে উঠবে, নিচে নামবে প্রথমে। তাহলে m0, l0, আচ্ছা টি টু দি পাওয়ার 0 আর নিচে আছে টি, তাহলে উপরে উঠে গেলে কি হয়ে যাবে? টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে ওমেগা এর ডাইমেনশন। ঠিক তেমনই তোমাকে বলা হয় কে এর ডাইমেনশন বের করো তুমি। ধরো উপরেরটা বোঝা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি। কি কে এর যদি তোমাকে ডাইমেনশন বের করতে বলে তাহলে কি বলবে? তুমি একইভাবে বলবে যে ডাইমেনশন যদি এর না থাকে এরও থাকবে না, কারণ টোটালটাই হচ্ছে ডাইমেনশনলেস। তাহলে ডাইমেনশন অফ কে এক্স কত হবে? সেটাও মাত্রাহীন, মানে m0, l0, t টু দি পাওয়ার 0। তাহলে কে, আচ্ছা এক্স মানে হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। তাহলে এল ইকুয়াল টু কী হবে? m0, l0, t টু দি পাওয়ার 0। তার মানে কে ইকুয়াল টু কত হবে? m0, দেখো এলটা নিচে নামবে দিয়ে উপরে উঠবে, তাহলে কত হয়ে যাবে? l টু দি পাওয়ার -1, t টু দি পাওয়ার 0। এটা হচ্ছে তোমার কে এর ডাইমেনশন। ক্লিয়ার হয়েছে? তাহলে কোনো ফাংশনের মধ্যে যদি ত্রিকোণমিতিক বা এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন থাকে, আমি এক্সপোনেনশিয়াল দিয়েও দেখাতে পারতাম। দেখি যদি আজকে সময় হয় এক্সপোনেনশিয়ালের উপর একটা নিউমেরিক্যাল আমি করিয়ে দিচ্ছি। বেশ, যাই হোক, তো এই দুটো পয়েন্ট বোঝা গেছে। 3 নম্বর পয়েন্ট কি বলছে? দিস মেথড ক্যান নট বি ইউজড ইন এক্সপ্রেশন ইনভলভিং 2 or more টার্মস সেপারেটেড বাই প্লাস অর মাইনাস। ব্যাপারটা কীরকম? ধরো তোমাকে আমি বললাম যে আচ্ছা বলো তো যে একটা বস্তুর প্রাথমিক বেগ ইউ, সেটা যদি এ ত্বরণ নিয়ে টি সময় পর কতটা পথ যাবে, তাহলে তোমরা বলো যে স্যার এর ইকুয়েশন হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আচ্ছা, আমি দ্বিতীয় ক্লাসেই তোমাদেরকে বলেছি যে এস কার কার উপর নির্ভরশীল সেটা জানলেই আমরা এস এবং এদের মধ্যে সম্পর্ক বের করতে পারি। তাহলে তোমরা কি ধরবে?
যে ইয়েস ডিপেন্ড করে স্যার ইউ এর উপর, তাহলে ই টু দি পাওয়ার ধরো এক্স ধরলে, এ টু দি পাওয়ার ওয়াই ধরলে, আর টি টু দি পাওয়ার জেড ধরলে, দিয়ে এদের মধ্যে কোনো একটা রিলেশন সত্যি কিছু একটা বেরিয়ে যাবে। কিন্তু এই মাঝখানের প্লাসটা সম্বন্ধে তোমরা কী করে বুঝবে এখানে প্লাস আছে না মাইনাস আছে? তাহলে যেগুলো দুটো বা তিনটে যদি কোনো ধরো আরও কোনো একটা ইকুয়েশন থাকতো, কোনো একটা পার্ট থাকতো, তাহলে মাঝখানে প্লাস না মাইনাস, এই ধরনের যে প্লাস মাইনাস ব্যাপারগুলোকে কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালিসিস সাহায্যে নির্ণয় করতে পারি না সেই মাত্রাগুলোকে। তাহলে তিনটে পার্টই আমি বলে দিলাম। ফার্স্ট পার্ট কি বললাম, প্রপোর্শনালিটি কনস্ট্যান্টকে সে বের করতে পারে না। সেকেন্ড কি বললাম, যে যেগুলো ত্রিকোণমিতিক ফাংশন আছে সেগুলোকে বের করতে পারে না বা এক্সপোনেনশিয়াল ফাংশন। আর থার্ড পার্ট কি বললাম, যে দুটো টার্ম যদি প্লাস বা মাইনাস দিয়ে সেপারেট করা থাকে তাহলেও কিন্তু আমরা এই পদ্ধতিটা ব্যর্থ হয়। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে লিমিটেশনস অফ ডাইমেনশন অ্যানালাইসিস। তাহলে এটা তোমার থিওরিগত পার্ট আলোচনা করলাম। আগের দিনও আমি কিছু নিউমেরিক্যাল এর উপর করিয়েছি, আজকেও কিছু নিউমেরিক্যাল করব, এবং এইভাবে প্রসেস থেমে থাকবে না। তোমরা আরও বাড়িতে চেষ্টা করবে, কিছু না হলে অবশ্যই আমাকে জানাবে। বেশ, তো আজকে প্রথমেই আমি একটা প্রবলেম নিয়ে নিই। ধরো প্রবলেমটা নিচ্ছি আমি এইভাবে যে আমরা অলরেডি জানি যে আমাদের ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে 7টা, তার মধ্যে মেকানিক্সে কাজে লাগে এম, এল এবং টি, আরও 4টে রয়েছে, সেগুলো তোমরা জানো। এবং আমরা কি ধরে নিই যে যখন কোনো একটা জিনিসের মাত্রা বের করতে হয়, যে এর ওপর ধরো কোনো একটা ইকুয়েশন কার ওপর ডিপেন্ড করে সেটা জানলেই আমরা ইকুয়েশনটা সাধারণত ফর্ম করতে পারি, গঠন করতে পারি। তো এখন তোমাকে বললো যে এল, এম, টি এইগুলোকে ফান্ডামেন্টাল না ধরে তোমাকে বলেই দিলাম, ধরো যে ইফ ভেলোসিটি ভি, আচ্ছা অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ এ, বেগ ভি, ত্বরণ এ, আর ফোর্স এফ, আর ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস অর্থাৎ এদেরকে তুমি ফান্ডামেন্টাল ইউনিট ধরে নিলে। ক্লিয়ার? দিয়ে বলেছে যে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস ওয়াই। তাহলে ইয়ং মডুলাসের তোমাকে বের করতে হবে। ইয়ং মডুলাসকে তোমরা অলরেডি এমএলটি আকারে প্রকাশ করা তোমরা শিখেছো, বা আরও যদি কোনো ফান্ডামেন্টাল থাকে 7টার মধ্যে তোমরা শিখেছো। কিন্তু তোমরা জানো না কিন্তু যে ভি, এ এবং এফকে যদি ফান্ডামেন্টাল ইউনিট ধরি তাহলে কিভাবে করব। দেখো এই প্রসেসটা একটা দেখে নাও। যখনই তোমরা এই ধরনের প্রবলেম পাবে যে কোনো একটা জিনিসের তোমাকে মান বার করতে বলবে বা মাত্রা বের করতে বলবে, ঠিক আছে, যে কোনো ফান্ডামেন্টাল ইউনিটের টার্মে যে কোনো, তাহলে তুমি প্রথমেই ধরে নেবে যে এটা কার কার উপর ডিপেন্ড করে। ওয়াই ডিপেন্ডস আপন কার কার উপর, ধরো ভি এর ওপর নির্ভর করে, তাহলে তুমি ধরে নিলে যে ভি টু দি পাওয়ার এক্স। আমরা যেমনভাবে ধরতাম এম টু দি পাওয়ার এল, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড, এরকমভাবে ধরতাম তো আমরা। তাহলে ভি টু দি পাওয়ার এক্স, তারপর এ টু দি পাওয়ার ওয়াই, আর কার ওপর এফ, তাহলে এফ টু দি পাওয়ার জেড। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগবে, ভি টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, এফ টু দি পাওয়ার জেড। এরপর বাম দিকের মাত্রা ডান দিকের মাত্রাকে, বাম দিকের মাত্রা এবং ডান দিকের মাত্রা বসাবো, তাদের মধ্যে তুলনা করব, এক্স ওয়াই জেডের মান পাবো। এটাই আমার কাজ। তো কি করে দেখি, তার আগে ইয়ং মডুলাস সম্বন্ধে তোমরা নিশ্চয় জানো যে ইয়ং মডুলাস মানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, মানে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, বা যা আপাতত তোমরা যেটুকু জানো, ক্লাস 9-এ পড়েছো সম্ভবত বা 10-এ, 9-এ, পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ফোর্স পার এরিয়া, এফ বাই এ। বিকৃতি কি? দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। তো বিকৃতি তো একটা মাত্রাহীন রাশি,
কারণ দুটোই লেন্থের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত বলে মাত্রাহীন হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ওয়াইয়ের মাত্রা কি হবে, যে এফ বাই এর যা মাত্রা হবে। এফ কত? এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। বলের মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এর মাত্রা কত? এল স্কোয়ার। তাহলে এর টোটাল মাত্রা কত এলো ওয়াইয়ের? এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। এটাই ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মাত্রাকে আমি এইদিকে বসালাম, কি পেলাম? এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। যদি তোমাদের ডাইরেক্ট মনে থাকে তাহলে তোমরা ডাইরেক্টই লিখবে, কোনো অসুবিধা নেই, আর বের করতে হবে না। আমি বের করে দিলাম, দেখলাম যদি তোমাদের কাউরি জানা না থাকে। বেশ, তারপর কে? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ডাইমেনশন পারে না মাত্রা নির্ণয় করতে। পরে চলে আসছে ভি মানে কি? বেগ। বেগের মাত্রা কত? এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা টু দি পাওয়ার কি? এক্স। আচ্ছা, এরপর ত্বরণ মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা টু দি পাওয়ার কত? ওয়াই। তারপরে আছে বল, ফোর্স, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার জেড। তাহলে এটা এবার পরপর তুলনা করি। তাহলে প্রথমে এম লিখি, তাহলে এম টু দি পাওয়ার এখানে নেই এম, এখানে আছে এম টু দি পাওয়ার কত? জেড লিখলাম। নেক্সট এল টু দি পাওয়ার কী হবে? এখানে দেখো একটা এক্স আছে, লিখলাম। তারপরে এখানে ওয়াই আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কী হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। এখানে কত আছে? জেড আছে, প্লাস জেড হয়ে গেল। নেক্সট টি টু দি পাওয়ার কত হবে? এখানে কত? মাইনাস এক্স, এখানে কত? মাইনাস টু ওয়াই, এখানে কত? মাইনাস টু জেড। ব্যাস, আমার হয়ে গেল প্রবলেম সলভ। এবার কি করব? দুদিকে তুলনাটা করব, দুদিকে আমি কি করব? তুলনা করব। তাহলে দেখো এম টু দি পাওয়ার এখানে কত আছে? ওয়ান, এখানে কত আছে? জেড। তাহলে আমি বলতে পারি জেড ইকুয়াল টু ওয়ান। ধরো 1 নম্বর রিলেশন নাম দিলাম। নেক্সট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত? এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এখানে টি টু দি পাওয়ার কত? মাইনাস এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল টু কত? মাইনাস টু। এটাকে 3 নম্বর নাম দিলাম। এরপর বুঝতে পারছো জেডের ভ্যালুটা 1, 2 এবং 3-এ পুট করব, দিয়ে তাদের মধ্যে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন বেরোবে, তাদেরকে সলভ করব। তাহলে এক্স আর ওয়াইয়ের মানও বেরিয়ে যাবে। তার মানে আমি এক্সের মান পেলাম, ওয়াইয়ের মান পেলাম, জেডের মান পেলাম, এখানে বসিয়ে দেব। ক্লিয়ার? তাড়াতাড়ি করে নিই তাহলে সলভটা। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি 2 নম্বর ইকুয়েশনে, 2 নম্বর সমীকরণে একের জেডের ভ্যালু বসাচ্ছি। তাহলে কি পাবো বলো? যে এক্স প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাবো? এদিকে চলে গেলে মাইনাস টু। এটা ধরো 4 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আর কি? যে এখানে কি পাবো? মাইনাস এক্স, 3 থেকে কি পাবো? মাইনাস এক্স মাইনাস টু ওয়াই। আর এখানে জেড, তার মানে জেডের ভ্যালু তো প্লাস ওয়ান, তার মানে 2 ইন্টু প্লাস ওয়ান মানে 2 ইকুয়াল টু মাইনাস 2। আচ্ছা, তাহলে 2 ক্যান্সেল, কেটে গেল। তাহলে মাইনাস এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু কত? 0। তার মানে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 0। এটা ক নম্বর? 5 নম্বর। তো 4 আর 5কে সলভ করো, এটাকে এখানে নিয়ে চলে এসো। তাহলে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 0, এটা 5কে। আচ্ছা, তো এখানে দেখো এটা কত হচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস 2। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলে? ওয়াই ইকুয়াল টু তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 2। ওয়াই ইকুয়াল টু কত পেলে? 2 পেলে। এবার তুমি এক কাজ করো, 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। 4 নম্বর বসিয়ে দিলে কি পাবে? ওয়াইয়ের ভ্যালু যদি 4 নম্বরে বসিয়ে দাও, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু কত? মাইনাস 2। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবে? মাইনাস 4। তাহলে দেখো তোমরা এক্স ইকুয়াল টু মাইনাস 4 পেয়ে গেলে, ওয়াই ইকুয়াল টু 2 পেয়ে গেলে, জেড ইকুয়াল টু 1 পেয়ে গেলে। বাস, আমার প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে ওয়াই ইকুয়াল টু তখন তোমরা বলবে যে কে ভি টু দি পাওয়ার
কি এক্স মানে ভি টু দি পাওয়ার এক্সের ভ্যালু কত বেরিয়েছে, এক্সের ভ্যালু -4। আচ্ছা, আর এ টু দি পাওয়ার কত ওয়াই হচ্ছে 2, আর এফ টু দি পাওয়ার জেডের ভ্যালু কত 1, মানে রাখলাম এফকে রাখলাম। তাহলে এটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এটাই হচ্ছে অ্যান্সার তোমার। ঠিক আছে, যে কে ভি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার এফ। ক্লিয়ার? বেশ, তাহলে এই ধরনের তোমরা যে কোনো প্রবলেমকে তোমরা এইভাবে ধরবে, যে কার ফান্ডামেন্টাল যে ইউনিট তোমাকে বলে দেবে ফান্ডামেন্টাল ইউনিটস, সেগুলোকে ফান্ডামেন্টাল ইউনিট ধরবে। যার এক্সপ্রেশন বের করতে বলবে সেটা সমান প্রপোর্শনাল টু ফান্ডামেন্টাল ইউনিটগুলো কার উপর নির্ভর করে সেটা একটু দেখে নিও, দিয়ে দুদিকে এভাবে তুলনাটা করে নিও, তাহলে দেখবে যে তোমরা অঙ্কগুলো সলভ করতে পারছো। আরও অনেক ধরনের অঙ্ক এর ওপর হবে, তোমরা একটু দেখে নিও। এটা একটা প্রসেস আমি বললাম, সমস্ত প্রসেসগুলোকে আলোচনা করব। তারপরে ধরো 2 নম্বর আমি একটা প্রবলেম নিচ্ছি। আমি 2 নম্বর প্রবলেমটা হচ্ছে যে 2 নম্বর প্রবলেমটা হচ্ছে যে ধরো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ তোমরা ভিসকোসিটি চ্যাপ্টারেই পড়েছো, যে যখন কোনো একটা ভিসকাস মিডিয়ামে মানে সান্দ্র মাধ্যমে একটা স্ফেরিক্যাল অর্থাৎ গলীয় একটা লোহার বলকে ফেলে দাও, প্রথম দিকে বলটার বেগ যত নিচের দিকে পড়ে, ওই মাধ্যমের মধ্যে যত নিচের দিকে পড়ে তত বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়। তারপর একটা বেগ যখন কন্টিনিউ একটা বেগে, নির্দিষ্ট বেগে বাকি পথটা কন্টিনিউ করে। ব্যাপারটা বোঝা গেল না? ধরো প্রথম থেকে তুমি বলটাকে এইখানে এইভাবে আছে, এটা তোমার ক্লাস 11-এ একটা প্র্যাকটিক্যালও রয়েছে স্টোকস থিওরেমের উপর, ক্লাস 11-এ তোমাদেরকে করতে হবে। ধরো এখানে একটা পাত্রে ওই ভিসকাস মিডিয়ামটা রাখা আছে, তুমি বলটাকে এখানে ড্রপ করলে, ধরো এখানে ড্রপ করেছো, এখান থেকে ভিসকাস মিডিয়ামটা আছে, ড্রপ করছো, তাহলে প্রথম দিকে তার বেগ বাড়তে বাড়তে যে এখানে ধরো দেখা গেল যে বেগটা সর্বোচ্চ যা ভ্যালু হলো, বাকি রাস্তায় কিন্তু বেগটা চেঞ্জ করেনি, সেই বেগ নিয়েই কিন্তু বাকি রাস্তাটা সে পড়েছে। এই বেগটাকেই বলা হয় টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড বাই দ্য বডি ফলিং থ্রু দ্য ভিসকাস মিডিয়াম। ক্লিয়ার? যদি আমি ধরো সংখ্যা দিয়ে বোঝাই, সাপোজ ধরো এখানে প্রথমে বেগ ছিল 0, 1, 2, 3, 4, 5 করে, এখানে ধরো 10 অবধি ভ্যালু এলো, 10 বাড়তে 10, এখানেও 10, এখানেও 10, সব জায়গায় 10। তাহলে এখন আমরা বলবো সে টার্মিনাল ভেলোসিটি অ্যাচিভ করেছে, প্রান্তীয় বেগ লাভ করেছে। ক্লিয়ার? আচ্ছা, এই প্রান্তীয় বেগের যে এক্সপ্রেশন হয় সেটা হচ্ছে v = 2/9 r² g রো মাইনাস সিগমা বাই ইটা, যেখানে আর কি যে বলটাকে ফেলেছি তার ব্যাসার্ধ, জি কি অভিকর্ষজ ত্বরণ, রো কি, রো হচ্ছে যে বলটাকে নিয়েছি তার ঘনত্ব, সেটা তো কোনো একটা মেটেরিয়ালের তৈরি, সাপোজ লোহার তৈরি, তো তার একটা ঘনত্ব আছে। আর সিগমা কি, সিগমা হচ্ছে যে মাধ্যমে ফেলছি তার ঘনত্ব। আর ইটাটা কি, যে মাধ্যমে ফেলছি সে মাধ্যমে সান্দ্রতাঙ্ক। ক্লিয়ার? তোমাকে বললাম যে এই ইকুয়েশনটা ঠিক আছে কিনা বলো তো আমাকে, তুমি বলো যে এই ইকুয়েশনটা ঠিক আছে কিনা। তাহলে চেক করতে গেলে কি করতে হবে, আমাকে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডকে তুলনা করতে হবে। যদি একই বেরোয় তাহলে বলবো হ্যাঁ স্যার ঠিক আছে মাত্রাগতভাবে। লেফট হ্যান্ড সাইডে কে আছে, ভিকে কি বললাম, অলরেডি বললাম টার্মিনাল ভেলোসিটি, প্রান্তীয় বেগ, তাহলে বেগের মাত্রা কত, L⁻⁻1। আচ্ছা, এরপর রাইট হ্যান্ড সাইডে কে আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে r², আর মানে কি ব্যাসার্ধ তো দৈর্ঘ্য একটা, তার মানে আর এইচএসে প্রথমে r² জায়গায় কি লিখলাম L², তারপর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তার মানে ত্বরণের যা মাত্রা L⁻², তারপরে এটা হচ্ছে রো মাইনাস সিগমা, এরা দুজনে একই ধরনের মাত্রা বলেই তো তারা যোগ বিয়োগ হয়, তাহলে দুটোই ঘনত্ব। দেখো ঘনত্বের মাত্রা তো আমরা অলরেডি জানি কত, L⁻3, কারণ ভর বাই আয়তনের হচ্ছে কত L3। ঠিক আছে,
বাই ইটা, ইটা কত এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। বেশ, তাহলে কী হচ্ছে দেখো, এম এম ক্যান্সেল আউট। আচ্ছা এখানে দেখো এলকে নিয়ে কথা বলি, এখানে এল স্কোয়ার আর এল আছে, তার এল কিউব আর মাইনাস এল কিউব, তার মানে উপরের জন্য এল থাকছে না, কিন্তু এই নিচের একটা এল আছে, এটা উপরে উঠছে, তার মানে এটা তখন হয়ে গেল এল। বেশ, টি টু দি পাওয়ার -1 উপরে উঠলো, আছে কত টি টু দি পাওয়ার -2, তাহলে এটা হলো কত টি টু দি পাওয়ার -1, কারণ টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 1, তাহলে কত হবে টি টু দি পাওয়ার -1। এগুলো যে কেউ বলতে পারবে, সূচকটা একটু পড়লেই বুঝতে পারবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের একই মাত্রা আসছে, তার মানে আমি বলবো যে এটা মাত্রাগতভাবে সঠিক। ক্লিয়ার? বেশ, তাহলে দ্বিতীয় প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 2ও সলভ করলাম। এবার ধরো তোমাদেরকে একটা প্রবলেম দিচ্ছে যে ইউনিট কনভার্সন করো। ইউনিট কনভার্সনটা আমি অলরেডি দেখিয়েও দিয়েছি তোমাদেরকে। যে ধরো তোমাকে বললো যে এসআই ইউনিটে মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু, কোশ্চেন নাম্বার 3, এসআই ইউনিটে মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু হচ্ছে জি ইকুয়াল টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো তোমাকে বললো যে এটা এসআই ইউনিটে দেওয়া আছে, তুমি এটাকে সিজিএস ইউনিটে বলো কত হবে, ভ্যালু এবং ইউনিট সহ। ইউনিট তো বুঝতে পারছো, ইউনিট হবে কত, ইউনিট হবে সিজিএস এর ডাইন স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। কিন্তু এই নিউমেরিক্যাল ভ্যালুটা কি একই থাকবে না চেঞ্জ হবে, প্রশ্নটা তোমাকে এটা দিয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, বেশ, তাহলে আমাকে ইউনিট কনভার্সন করতে হবে। তার আগে যে জিনিসটারই তোমাকে ইউনিট কনভার্সন করার কথা বলবে, প্রথমে তুমি সেই জিনিসটার মাত্রাটাকে বের করে নেবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার মাত্রা বের করা। তাহলে মাত্রাটাকে বের করে নিই। দেখো আমরা ফর্মুলা জানি এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। এখন এটা জানো না মানে বলো না জানো, কারণ এটা খুব সহজ, তোমরা ছোটো থেকে পড়ে এসছো যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল ভর দুটির গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে জি ইকুয়াল টু কত হয়ে যাবে, এফ আর স্কোয়ার বাই m1 m2। আচ্ছা এফ কত, ফোর্স মানে এম এল টি টু দি পাওয়ার -2 মাত্রা, আর আর এর মাত্রা কত এল স্কোয়ার, বাই ভরের মাত্রা কত এম ইন্টু এম মানে এম স্কোয়ার। তাহলে এটা এলো কত এম টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -2। বাস, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আমরা জানি যে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোনো ভৌত রাশির মান কি হয়, ম্যাগনিটিউড কি হয় n1 ইন্টু u1, এবং সেটা কনস্ট্যান্ট হয়। এটা প্রথম ক্লাসেই বলেছিলাম। বলে আমরা n1 u1 সমান n2 u2 লিখতে পারি। nটা কি নিউমেরিক্যাল ভ্যালু, u হচ্ছে ইউনিট, ঠিক আছে। এবং আমি আরও বলেছিলাম যে যখন ইউনিট কমে, মানে ধরো এসআই থেকে সিজিএসে গেলাম, তখন নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু বাড়বে। ক্লিয়ার? বা নিউমেরিক্যাল বাড়ছে মানে ইউনিট কমছে, ইউনিট কমছে মানে কি এসআই থেকে সিজিএসে আসছে, ঠিক আছে, ছোট ইউনিটে আসছে। বেশ, তো এখানে ধরো তোমাকে যে প্রবলেমটা দিয়েছে, ধরো আমি প্রথমে ধরলাম n1 এর ভ্যালু হচ্ছে, তার মানে এটা ধরো n1। আচ্ছা এটা হচ্ছে ধরো u2, u1 সমান, আমার দরকার n2 বের করা, কারণ u2 তো এটা তো u2, তার মানে আমাকে বের করতে হবে কি বের করতে হবে কি n2 বের করতে হবে। তাহলে n2 ইকুয়াল টু কী লিখতে পারি আমি, n2 ইকুয়াল টু n1 ইন্টু u1 বাই u2। আচ্ছা একটা জিনিস তোমরা মনে রাখবে যে এখানে n1 রাখলে প্রত্যেকটা যে কোনো ইউনিট কনভার্সন দেবে এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। এখান থেকে আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে, এখান থেকে বলছি u1। আচ্ছা ইউ মানে ml/t আকারে থাকবে ইউনিটগুলো। ক্লিয়ার? তো আমি ধরে নিচ্ছি যে
m1 টু দি পাওয়ার x, ভর এল, এই দৈর্ঘ্য l, l1 টু দি পাওয়ার y, আর ml t1 টু দি পাওয়ার z। ইউটা এর ওপর নির্ভর করে, এইভাবে নির্ভর করে ভরের উপর, দৈর্ঘ্যের উপর। আর u2 তাহলে কি নির্ভর করবে? ঠিক একইভাবে m2 টু দি পাওয়ার x, l2 টু দি পাওয়ার y, আর t2 টু দি পাওয়ার z, তাই না? আমি ধরে নিলাম, ধরো u1কে আমি আলাদা করে দেখছি কি না, m l t এর উপর এইভাবে নির্ভর করে। কিভাবে নির্ভর করে? x y z আমি জানি না, u2ও তাই x y z এর ভ্যালু আমি জানি না। ইকুয়াল টু n1 m1 বাই m2 টু দি পাওয়ার x, l1 বাই l2 টু দি পাওয়ার y, আর t1 বাই t2 টু দি পাওয়ার z। এটা প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা করবে। ইউনিট কনভার্সনের প্রবলেম দিলেই এই জায়গায় পৌঁছে যাবে, ডাইরেক্ট পৌঁছে যাবে। তারপর দেখো কত সহজ। এবার n1 এর ভ্যালুটা আমি বসাবো এখানে। প্রথমে n1 এর ভ্যালু কত এখানে করি, n1 এর ভ্যালু করি, n1 এর ভ্যালু বসিয়ে দিই। n1 এর ভ্যালু কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু, আচ্ছা m1 কি? দেখো m1 হচ্ছে এসআই ইউনিটে, ওয়ানগুলো সব এসআই ইউনিটে। তাহলে m1 মানে যে কেজি, তাহলে কেজি পার গ্রাম টু দি পাওয়ার এক্স, মিটার l1 মিটার এসআই বাই সেমি টু দি পাওয়ার ওয়াই। টি কি? টিটা হচ্ছে, আচ্ছা আর একটা কথা আমি একটু বলি যে ওর মাত্রাটা কত বেরোলাম যেন, জি এর মাত্রাটা m1 l কিউব টি টু দি পাওয়ার -2 নাকি, m1 l কিউব টি টু দি পাওয়ার -2। বেশ, তাহলে এটা থেকে তখন x এর ভ্যালু কত, মানে m হচ্ছে কত 1 টু দি পাওয়ার 1 বলে এখানে -1 লিখব, m টু দি পাওয়ার -1 তো। তাহলে এই ফর্মুলাতে প্রথমে x এর ভ্যালু কত -1 বসাবো, l এর ভ্যালু কত বসাবো, y এর ভ্যালু কত বসাবো 3 বসাবো, আর t1 কত 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড টু দি পাওয়ার -2 বসাবো। দেখো কিছু করিনি আমি, এই জায়গা পর্যন্ত আমি বলেছি প্রত্যেকটা ফর্মে তোমরা লিখে ফেলবে। n1 এর ভ্যালু তো তোমরা থাকবে, বসিয়ে দেবে। আচ্ছা x y আর z এর ভ্যালু, সেই জন্য তোমাদেরকে বললাম আগে মাত্রাটাকে বের করে নেবে, যে জিনিসটার বলবে তার মাত্রাটাকে বের করে নাও। মাত্রাতে ধরো দেখতেই পাচ্ছ এম এর তুলনা করলে x এর ভ্যালু কত -1, y এর ভ্যালু 3, t এর ভ্যালু -2। বাস এখানে তোমরা এটাকে বসিয়ে দিলে, আর কিছু কাজ নেই। এরপর কি, 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তো দেখো তাহলে এটা কি হচ্ছে 6.67 10 টু দি পাওয়ার -11 1000 গ্রাম বাই গ্রাম টু দি পাওয়ার কত -1, 100 সেন্টিমিটার বাই সেন্টিমিটার 3। সেকেন্ড চলে গেল, কেটে গেল, তাহলে 1 টু দি পাওয়ার -2 মানে কত 1। আচ্ছা তারপরে কি আসছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 গ্রাম, গ্রাম চলে গেল, তাহলে 10 টু দি পাওয়ার 3 আছে বাইরে -1, তাহলে কত হয়ে গেল 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে স্কোয়ার, তার 6 আছে 3 আছে পাওয়ার, তাহলে 6 হলো। তাহলে কত এলো এটা 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। আচ্ছা এখানে দেখো 11 আর 3 14, 10 টু দি পাওয়ার -14, আর এখানে 10 টু দি পাওয়ার 6, তাহলে কত হয়ে গেল 10 টু দি পাওয়ার -8। বাস এটাই হয়ে গেল এসআই ইউনিটে মানটা। তার সাথে এবার ইউনিটটা আমাকে এসআই ইউনিট নয়, সরি সিজিএস ইউনিটে এটাই হচ্ছে সে মানটা, এবং তার সাথে আমাকে কি বসাতে হবে, তার ইউনিটটাকে বসাতে হবে। ইউনিট কি, ডাইন সেমি স্কোয়ার পার গ্রাম স্কোয়ার। আশা করছি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তার মানে n2 সমান ফর্মুলাটা n1 ইন্টু এইভাবে ফর্মুলা লিখবে, মাত্রাগতভাবে তুমি x y z এর মান পেয়ে যাবে, তারপর দুটোতে তুলনা করে তুমি ভ্যালুটাকে সহজে বের করতে পারবে। দুটোতে তুলনা এইভাবে এই গ্রাম এগুলো সব চেঞ্জগুলো বুঝতেই পারছো, চেঞ্জগুলো টাইম দেখবে কোনো জায়গাতে ম্যাটার করবে না, সাধারণত এই দুটোতে ম্যাটার করবে। তুমি দেখে নেবে যে যেমন তার মাত্রা হবে তেমন এখানকার পাওয়ার হবে, তেমন অনুপাতে সেটা চেঞ্জ করবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে কোশ্চেন নাম্বার 3 হলো। এবার কোশ্চেন নাম্বার 4, তার আগে দেখে নিই ক মিনিট হলো ভিডিওটা। আচ্ছা
এটা বাড়ির জন্য হোমওয়ার্ক থাকবে। ধরো কোশ্চেন নাম্বার 4 বলছে যে if a spherical ball of radius r, ছোট হাতের r, অর্থাৎ r ব্যাসার্ধের একটা বল falling through a viscous medium of coefficient of viscosity eta, ঠিক আছে, with constant speed v, অর্থাৎ আর ব্যাসার্ধের একটা বল একটা কোনো একটা সান্দ্র মাধ্যম যার সান্দ্রতাঙ্ক ইটা স্পিড কনস্ট্যান্ট স্পিডে পড়ছে, অর্থাৎ ভি হচ্ছে সেই স্পিড। এই স্পিডটা সম্বন্ধে আমি অলরেডি বলেই দিয়েছি, এটা কি স্পিড? টার্মিনাল ভেলোসিটি। তাহলে ফাইন্ড দ্য বা ইউজিং ডাইমেনশনাল analysis, find the value না বলে এক্সপ্রেশন বলা ভালো, find the expression of viscous force F, ঠিক আছে। তাহলে তোমরা এটা বাড়িতে করবে, অর্থাৎ প্রথমেই তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি। এফ তোমরা ধরে নেবে ভিসকাস ফোর্স কার উপর নির্ভর করে, r টু দি পাওয়ার x, ইটা টু দি পাওয়ার y আর v টু দি পাওয়ার z, বাস। তাহলে এবার পরে কি করবে, এফ ইকুয়াল টু কে হবে, সাম কনস্ট্যান্ট কে, ঠিক আছে, r টু দি পাওয়ার x, ইটা টু দি পাওয়ার y, v টু দি পাওয়ার z। এফ এর মাত্রা বসাবে, এফ এর মাত্রা জানো এম এল টি টু দি পাওয়ার -2, কে তো মাত্রা হয় না, এল এর কত, আর এর কত এল, তাহলে এল টু দি পাওয়ার এক্স, ইটা কত এম এল টু দি পাওয়ার -1, টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার ওয়াই, আর ভি হচ্ছে বেগ মানে কত এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার জেড, বাস। এবার এম টু দি পাওয়ার এর তুলনা এল টু দি পাওয়ার টি টু দি পাওয়ার তুলনা করো, দুদিক থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাবে, বার করবে, এখানে বসিয়ে দেবে, এটাতে বসিয়ে দেবে, এফ এর ভ্যালু চলে আসবে, এফ এর এক্সপ্রেশন চলে আসবে, ঠিক আছে। বেশ, আজ এতটাই থাক। আরও অনেক ধরনের প্রবলেম আলোচনা করা যেত, বুঝতে পারছো যে এই কম সময়ে ক্লাসের মধ্যে এইভাবে করানো সম্ভব নয়। খুব বাড়িতে তোমরা আরও চেষ্টা করো, সমস্যা হলে জানিও, ঠিক আছে। ভালো করে পড়ো, বেস্ট অফ লাক।